2017 যিনি জামাত পদপ্রার্থী সংসদ নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন তিনি বলেছেন যে সীমান্তে হত্যা জামাত ক্ষমতায় আসলে জিরো হবে, সেটার প্রমাণ অন্তর্বর্তী সরকার। তথ্যটা যদিও ভুল, কারণ অন্তর্বর্তী সরকারের যখন দায়িত্ব ছিল তখনও অনেক সীমান্তে হত্যা হয়েছে। কিন্তু এই যে কথাটা তিনি বললেন, এখন অনেকেই বলে ফেলছে, মুখ ফসকে তিনি বলে ফেলেছেন যে জামাত আসলে ক্ষমতায় ছিল এবং জামাত ক্ষমতায় থাকার মধ্য দিয়ে প্রশাসনে এখন অনেকেই, যেটা আসলে রেজাল করিম রনি বললেন যে আছে আওয়ামী লীগের লোকজন এবং আছে সুপ্ত জামাত প্রশাসনে বিভিন্নভাবে। তাহলে তো দেশ চালাচ্ছে আসলে আওয়ামী লীগ এবং জামাত। আপনি কি বলবেন? ডক্টর খালিদুজ্জামান, হ্যাঁ, উনার যে বক্তব্য এটা উনার পার্সোনাল বক্তব্য বলে আমি মনে করি। আর দ্বিতীয় যেটা জায়গা সেটা হচ্ছে একটা জিনিস দেখেন যে কেন পার্সোনাল বক্তব্য মনে করেন? উনি তো দলের নেতা, তো দলের নেতা এবং সংসদ পদপ্রার্থী। উনি কেন কোন কনটেক্সটে বলেছেন কিংবা কিভাবে বলেছেন আমি এটা জানি না, আমি এখন এটা জানলাম, এই জন্য আমি মন্তব্য করছি। কথাটা বলেছেন তো যে কনটেক্সটে। আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে যে যখন মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন মোটামুটি বাংলাদেশের সেই সময় যারা রাজনৈতিক দলগুলো ছিল, আমি বারবার এই কথাটা বলি, প্রত্যেকের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে সরকার গঠিত হয়েছিল। এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, তবে যেহেতু ধরেন মানে আপনি যদি সচিবালয়ে যান তো ধরেন জিয়া পরিষদ আছে, আমাদের এনসিপির একটা হচ্ছে তৈরি হচ্ছে, এরপরে কিন্তু জামাতের কোনো এরকম কোনো প্রতিষ্ঠান নাই। এই কারণে হচ্ছে মানে আপনি বিএনপি কে এটা চিহ্নিত করতে পারবেন, এনসিপি কে এটাও আপনি মানে দেখতে পারবেন যে হ্যাঁ ও এনসিপির লোক, কিন্তু জামাতের কোনো এরকম কোনো সংগঠন ওখানে নাই। আমি জামাত বের করে একটা তরিকা আছে যে নিরপেক্ষ সেই জামাত, ঠিক আছে? এটা এখানে একটা ব্যাপার আসলে ঘটছে, মানে এটা আসলে সত্যি কথা। তো মানে এটা অস্বীকার করার কোনো কিছু নাই। যখন মানে পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন মানে তারা মানে ইভেন যখন আপনার হচ্ছে সচিবালয়ের যখন হচ্ছে সচিবদের পদোন্নতিগুলো হয় তখনও কিন্তু হচ্ছে মোটামুটি একটা ভাইব ছিল এরকম 30% জামাত 70% বিএনপি এই হিসাবে হবে। কিন্তু মানে ব্যাপারটা পরবর্তীতে হয়তো উল্টা হয়ে গেছে। আমি যেটুকু দেখেছি আর কি, মানে আশেপাশে ঘোরাফেরা করে যতটুকু দেখেছি যে ব্যাপারটা উল্টা হয়ে গেছে, 70% জামাত 30% বিএনপি এরকম হয়েছিল। আচ্ছা, আর দ্বিতীয় যে জায়গাটাতে আসলাম সেটা হচ্ছে যে আমাদের এর আগের বার আপনি আমার সঙ্গে প্রশ্ন করেছিলেন, আমি রাজনৈতিক শিষ্টাচার নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের দলের লোকজন যেভাবে আঘাত করে কথা বলছে মানুষকে, সেটা সাধারণ মানুষও নিশ্চয়ই শুনতে খুব কষ্ট হচ্ছে। এবং আসলে এটা কি বার্তা দেয় যে আপনারা যদি এরকম একটা অবৈধ কাজকে আপনারা সায় দেন, সেটার পক্ষে যদি আপনারা মেসেজ তৈরি করতে চান, তাহলে এটা কি বার্তা দিচ্ছে? আপনারা কি আসলেই গণতন্ত্র কায়েম হোক প্রপারলি বা গণতন্ত্রের মধ্য দিয়ে দেশে এগিয়ে যায় সেটা চান নাকি? না, এটা আমরা অবশ্যই চাই। এখন একটা ব্যাপার দেখেন, সেটা হচ্ছে যে মানে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের আমি আসলে একটা মামলা দেখতেছিলাম আর কি, ইউরোপিয়ান ইউনিয়নের হাইকোর্টের একটা হচ্ছে মামলা যে একজন রাজনীতিবিদরে আপনি যদি কটূক্তি করেন এটা আসলে কোনো অপরাধ হবে কিনা। মানে এটা হলো অস্ট্রিয়ার একজন নাগরিকের বিরুদ্ধে, মানে 1985 সালের দিকের মামলা, নামটা মনে আসতেছে না। অস্ট্রিয়ার একজন প্রধানমন্ত্রীর এগেইনস্টে একজন গালিগালাজ করেছিল। এরপরে তার বিরুদ্ধে মামলা যখন হয়েছিল তখন আর কি হচ্ছে, তখন অস্ট্রিয়ার কোর্ট তাকে হচ্ছে আপনার 2 বছরের কারাদণ্ড দিয়েছিল। এরপর যখন ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান ইউনিয়নের কোর্টে যায় তখন ইউরোপিয়ান ইউনিয়ন কোর্ট এই মর্মে ঘোষণা করে যে হচ্ছে একজন সাধারণ মানুষের যে সম্মান, একজন সাধারণ মানুষের যে হচ্ছে মানবিক মর্যাদা, আমরা যেটা বলি যে গালিগালাজ করা যাবে না, আর একজন রাজনীতিবিদ এবং প্রাইম মিনিস্টার অবৈধ কাজকে আপনারা আসলে এখানে সায় দিচ্ছেন না। এখানে 111 যে ষড়যন্ত্র, এটাকে কোনোভাবেই আপনার ভ্যালিডেট করা, এটা চূড়ান্ত মাত্রায় বলা যায় যে আমি এটাকে সমর্থন করি না। এটা সমর্থনযোগ্য আসলে না। কারণ মানে আপনি একজন হেফাজতের বন্দী, মানে সে যে ধরনের মাদক ব্যবসায়ী হোক কিংবা অন্য কোনো কিছু হোক, কিন্তু তাকে আপনি তো হেফাজতে নির্যাতন করতে পারেন না। মানে আমাদের এটা তো একটা নর্মাল নর্ম। এটা প্রত্যেকের মানবাধিকারের যে জায়গাটা, যে হেফাজতের কোনো বন্দীকে আপনি নির্যাতন করতে পারবেন না, এবং তাকে সম্পূর্ণভাবে অবৈধভাবে আটক করে সেই সময় তাকে নির্যাতন করা হয়েছে। এই ব্যাপারটাকে নিয়ে মানে কটূক্তি করা এটা নিঃসন্দেহে খারাপ। কিন্তু আমরা আসলে যেটাতে ভয় পাই সেটা হচ্ছে, হয়তো এখন আপনি বলতেছেন যে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে আমার মন্তব্য কি, আর কদিন পরে হবে যে না তারেক ভাইয়ার বিরুদ্ধে আপনারা কটূক্তি করতেছেন বলে ধরেন ঠ্যাং ভেঙে দেবে কিনা। এই আশঙ্কাটা আসলে এই জায়গাটা আসলে কোথায় যেয়ে থামবে, মানে এই যে পবিত্র বানানোর যে জায়গাটা, এটা তো আসলে আমাদের একটা আশঙ্কার জায়গা। আমি ব্যক্তিগতভাবে একমত যে কোনো মানবাধিকার লঙ্ঘন যেটা, যে
পুলিশি হেফাজতে আপনার কাউকে নির্যাতন করা হয়েছে, এটাকে সেলিব্রেট করা এটা খুবই একটা বাজে কাজ।